আপনারা জেনে অবাক হবেন যে 2030 সাল নাগাদ পৃথিবীর সকল যানবাহনের 70%ই হবে বৈদ্যুতিক। কিন্তু আসলে কি সেটা সম্ভব? আজ আমরা সেটাই জানার চেষ্টা করব। নরওয়েজিয়ান ইউনিভার্সিটির গবেষণার তথ্য মতে রাস্তায় আসার আগেই একটি ইলেকট্রিক গাড়ি প্রায় 1368 কেজি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে ফেলে, যা প্রতি বছর প্রায় 36,000 মানুষের মৃত্যুর কারণ হতে পারে। যেখানে সব দেশেই ইলেকট্রিক গাড়িকে গ্রিন এনার্জি হিসেবে বিবেচনা করছে, সেখানে এটি আসলে গ্রিন হাউস ইফেক্টকেই ট্রিগার করছে। তাহলে এটার সমাধান কি হতে পারে? আজ আমরা সেটাই জানার চেষ্টা করব। এই সমস্যার একটি যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে টয়োটা। আর টয়োটা এই বৈদ্যুতিক যানবাহনকে টেক্কা দিতেই তাদের এই নতুন ইঞ্জিন লঞ্চ করেছে, যেটি সম্পূর্ণরূপে হাইড্রোজেন চালিত এবং এটি কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে বাতাসে জলীয় বাষ্প ছড়িয়ে দেবে। অর্থাৎ এটার নিঃসরিত বাষ্প বা পানি আপনি খেতেও পারবেন। আর যদি আমরা কর্মক্ষমতার কথা চিন্তা করি, তাহলে এই ইঞ্জিন বৈদ্যুতিক যানবাহনের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি কর্মক্ষম। আর এর প্রোটোটাইপ মডেলই টেসলার সর্বোচ্চ বিক্রিত মডেল ওয়াই ইভিকে ছাড়িয়ে গেছে। টয়োটার হাইড্রোজেন ইঞ্জিন একবার রিফিলে 650 কিলোমিটার রেঞ্জ দিতে পারে বা দূরত্ব যেতে পারে, এবং এই রিফিলিংয়ের জন্য তার মাত্র 5 মিনিট সময় লাগে, যেখানে টেসলার মডেল ওয়াই এক সিঙ্গেল চার্জে 500 কিলোমিটার যেতে পারে, এবং সেটাও সারাদিন চার্জ করার পর। যদিও সবাই বলছে টয়োটা পরিবেশের কথা মাথায় রেখে এই গাড়ি আনছে, কিন্তু আসল সত্যটি অন্যরকম। 2005 থেকে 2015 সাল অবধি টয়োটা আমেরিকায় কার্বন ইমিশন কমানোর প্রযুক্তি ব্যবহার না করেই 10 বছর ধরে গাড়ি বিক্রি করে আসছিল। এই ব্যাপারটা আমেরিকার পরিবেশবাদী সংগঠন ইপিএ এর নজরে আসে এবং তারা টয়োটার কাছে এর কারণ জিজ্ঞেস করে। এটার কোনো সদুত্তর টয়োটা তখন পরিবেশবাদী সংগঠনকে দিতে পারেনি। আর ঠিক এই কারণেই আমেরিকান সরকার ক্লিন এয়ার অ্যাক্টকে লঙ্ঘন করার জন্য $180 মিলিয়ন জরিমানা করে টয়োটাকে, এবং আমেরিকায় টয়োটার সকল গাড়ি বিক্রি বন্ধ করে দেয়। এর ফলে টয়োটার কাছে এই জরিমানা না দেওয়ার কোনো উপায় ছিল না, কারণ এই জরিমানা যদি না দেয় তাহলে আমেরিকান মার্কেটে থাকা সকল গাড়িকে আমেরিকান সরকার তখন ব্যান করে দিত। আর এজন্যই তারা জরিমানার অর্থ পরিশোধ করে। এ সকল কারণেই পরবর্তী 2 বছরে টয়োটার বিক্রি কমতে শুরু করে। আর এর উপরে 2020 সালে কোভিড সংক্রমণের কারণে সকল যানবাহন উৎপাদনকারী কোম্পানি পরিবেশ সুরক্ষায় মনোযোগী হতে শুরু করে। কিন্তু তখনও টয়োটা তাদের নর্মাল ইঞ্জিন নিয়ে কাজ করে যাচ্ছে। কোনো নতুন আবিষ্কারেও তাদের মন ছিল না। ঠিক এই কারণেই টয়োটার বিক্রি 20% কমে যায়। লাগাতার বিক্রি কমে যাওয়ায় তখন টয়োটা নড়ে চড়ে বসে এবং হাইড্রোজেন ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু করে। পরবর্তীতে আরেকটি জাপানিজ কোম্পানি ইয়ামার সাথে কোলাবোরেশনের মাধ্যমে B10 ক্যাম্পেইন শুরু করে টয়োটা, যেটার মূল লক্ষ্যই ছিল জিরো কার্বন ইমিশন এবং হাইড্রোজেন ইঞ্জিন প্রস্তুতকরণ। হাইড্রোজেন ইঞ্জিনের মূল হাইড্রোজেন ফুয়েল দিয়ে ইঞ্জিন তৈরির যে বুদ্ধিটা, এটা কিন্তু টয়োটার ছিল না। মূলত হাইড্রোজেন ফুয়েলের কনসেপ্ট আসে 18 শতাব্দীর এক সুইস আর্মি ইঞ্জিনিয়ার ফ্র্যাঙ্কো আইজ্যাকের কাছ থেকে। তিনি একদিন কামান দাগছিলেন, তখন তার মাথায় আসে একটা ইঞ্জিনকে জলীয় বাষ্পের জায়গায় একটা এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালস দিয়ে পরিচালিত করলে কেমন হয়। ঠিক তখনই তিনি একটা ছোট ইঞ্জিনের নকশা করেন, এবং যেটা চালাতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার হতো। কিন্তু এটার একটা সমস্যা ছিল, কারণ প্রতিবার ম্যানুয়ালি এটাকে ইগনিশন করা হতো, এবং প্রতিবার ইগনিশনে মাত্র 6 মিটার দূরত্ব অতিক্রম করতে পারত এই ইঞ্জিনটি। যেহেতু এটার কর্মদক্ষতা একদমই কম ছিল, এজন্যই এটি নিয়ে তিনি পরবর্তীতে আর কোনো গবেষণা চালাননি। কিন্তু 1860 সালে এই ইঞ্জিনকেই সামান্য কিছু উন্নত এবং পরিবর্তন করে এক বেলজিয়ান ইঞ্জিনিয়ার ইটিয়ান লেইনোর ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে চলমান প্রথম হাইড্রোজেন কান প্রস্তুত করেন। কিন্তু ইলেকট্রোলাইসিসের জন্য ইলেকট্রিসিটি লাগে, যা মূলত জীবাশ্ম জ্বালানি থেকেই আসে। এজন্য সকলের ফোকাস ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের দিকেই চলে যায়। এর মাঝ থেকে হাইড্রোজেন ইঞ্জিনের কনসেপ্টটি থেকে যায়। কিন্তু 1966 সালে জেনারেল মোটরস অ্যাপোলো চন্দ্র মিশনের ক্রায়োজেনিক হাইড্রোজেন ট্যাঙ্ক থেকে অনুপ্রাণিত হয়ে রকেট ফিউল টেকনোলজিকে সাধারণ গাড়িতে ব্যবহার করে প্রথম হাইড্রোজেন ফিউল কার তৈরি করে, আর সেটার নাম দেওয়া হয় ইলেকট্রোভ্যান। কিন্তু দুঃখের বিষয় হলো এই গাড়িটি ছিল অত্যন্ত অনিরাপদ এবং চলমান হাইড্রোজেন বোমের মতো, কারণ এতে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের সিলিন্ডার ছিল।
এবং আমরা সকলেই জানি এই দুটো জিনিস এক হলে খুব মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে, কারণ দুটোই প্রচণ্ড রকমের দাহ্য পদার্থ। তর্কের খাতিরে চলুন মেনে নেই ওনাদের কাছে এই অনিরাপত্তার সমাধান থাকলেও এই গাড়ি পরিচালনা করতে দরকার পড়তো রকেট সায়েন্টিস্টদের মতো জ্ঞান, কারণ এর ড্যাশবোর্ড ছিল অনেকটা রকেটের ড্যাশবোর্ডের মতো কমপ্লিকেটেড। এছাড়াও এর ইঞ্জিনের সাইজ এতটাই বড় ছিল যে গাড়ির অর্ধেক জায়গা এর ইঞ্জিনই দখল করে নিত। ঠিক এই কারণেই 6 লিটারের ইঞ্জিনের গাড়িতেও মাত্র 2 জনের বেশি চলাচল করতে পারতো না, যেটা একদমই ইনপ্র্যাকটিক্যাল। ঠিক এই কারণেই জেনারেল মোটরসের এই গাড়ি কখনোই আর মার্কেটে আসেনি। তারপরও জেনারেল মোটরস এর গবেষণা চলমান থাকে এবং তাদের গবেষণা কেন্দ্রে একটি ইঞ্জিনের বিস্ফোরণ ঘটার পর তারা এটা থেকে দূরে সরে আসে। বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়ির ইঞ্জিন আধা কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এই দুর্ঘটনা দেখে সকলেই বুঝে ফেলে যে এই প্রযুক্তি ঠিক কতটা ভয়ঙ্কর। এতক্ষণ আমরা ইতিহাস ঘাটলাম, কিন্তু এই 21 শতকে প্রযুক্তির এতটাই উন্নতি ঘটেছে যে পূর্বের সকল সমস্যা আমাদের প্রযুক্তির কাছে এখন কিছুই না। এখন প্রতিটি সমস্যারই কিছু না কিছু আধুনিক সমাধান রয়েছে। ঠিক এমনই কিছু টেকনোলজি নিয়ে টয়োটা আবার সেই ভয়ঙ্কর হাইড্রোজেন ইঞ্জিনের প্রযুক্তি মার্কেটে আনতে চলেছে। টয়োটা ঠিক কী প্রযুক্তি দিয়ে এই বিস্ফোরণ প্রবণ ইঞ্জিনকে সুরক্ষিত ইঞ্জিনে রূপান্তরিত করেছে, ঠিক সেটা নিয়েই আমরা এখন আলোচনা করব। টয়োটা তাদের নতুন কনসেপ্ট কারে যত সব সমস্যার উদ্ভব হচ্ছিল একে একে সব সমস্যার সমাধান করতে শুরু করে। নিরাপত্তার কথা ভেবে তারা সবার আগে হাইড্রোজেন লিকেজ প্রবলেমকে সমাধান করে। বেসিক্যালি ইলেকট্রো ভ্যানের হাইড্রোজেন ট্যাঙ্ক স্টিল এবং অ্যালুমিনিয়ামের ছিল এবং এই ট্যাঙ্কের টেনশন স্ট্রেংথ অর্থাৎ চাপ নেওয়ার সক্ষমতা কম হওয়াতে খুব দ্রুত লিক করত। টয়োটা এই সমস্যার সমাধানে এমন এক ম্যাটেরিয়াল ব্যবহার করে যার টেনশন স্ট্রেংথ অনেক বেশি এবং একই সাথে সেই ম্যাটেরিয়ালটি লাইট ওয়েটও। সেটা হচ্ছে কার্বন ফাইবার। কার্বন ফাইবারের কারণে যেখানে আগের ট্যাঙ্কগুলো 3000 PSI এর বেশি প্রেশার নিতে পারতো না, এখন সেটা 10,000 PSI প্রেশার নিতে সক্ষমতা অর্জন করে। এই অত্যাধুনিক ট্যাঙ্ক ব্যবহার করে টয়োটা 2014 সালে প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন ফুয়েল সেল কার রিলিজ করে, যেটার নাম ছিল টয়োটা মিরাই। এই মডেলটি অনেক পপুলার হওয়া সত্ত্বেও এর বিক্রি সন্তোষজনক ছিল না, যার মূল কারণ এর কর্মদক্ষতা। এই ইঞ্জিনের ডুয়েল এনার্জি কনভার্সনের কারণেই টয়োটা মিরাই শুধুমাত্র 25 থেকে 30% এফিসিয়েন্ট ছিল, যেখানে ইভি 79 থেকে 90% এফিসিয়েন্সি প্রদান করে। এছাড়াও হাইড্রোজেন ইঞ্জিনের সেলের লাইফ সাইকেল অত্যন্ত কম, কিন্তু টয়োটার নতুন এই প্রযুক্তি ফুয়েল সেলের এই সকল নেগেটিভ দিকগুলোকে পজিটিভে পরিবর্তিত করে ফেলে। ঠিক এই সময়ই টয়োটা আবার শুরু করে ইঞ্জিন নিয়ে কাজ করা, যেখানে তারা ডুয়েল এনার্জি কনভার্সন বাদ দিয়ে নতুন করে সেই 18 শতকের টেকনোলজি বা সরাসরি হাইড্রোজেন থেকে ইঞ্জিন পরিচালনা করার কথা ভাবতে থাকে। এটাই টয়োটার এক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। টয়োটা নর্মাল পিস্টন ইঞ্জিনের মতোই হাইড্রোজেন ইঞ্জিনকে তৈরি করা শুরু করে, যেখানে সব কিছুই নর্মাল ইঞ্জিনের মতো কাজ করবে, কিন্তু ফুয়েল হিসেবে থাকবে হাইড্রোজেন ফুয়েল। ঠিক এই কারণেই যেখানে আগে এই ইঞ্জিন 25 থেকে 30% কর্মক্ষম ছিল, সেটা বেড়ে 40 থেকে 50%-এ চলে যায়। আর হাইড্রোজেন ফুয়েল একদম সম্পূর্ণরূপে বার্ন হয়ে যাওয়ার কারণে কোনো এনার্জি নষ্ট হয় না, যেখানে পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে ফুয়েল সম্পূর্ণ বার্ন না হয়ে ধোঁয়ার সৃষ্টি করে। এখন যদি আমরা সহজ করে বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এই রকম। যদি 5 লিটার ডিজেল থেকে 45 মেগাজুল শক্তি উৎপন্ন হয়, ঠিক একই পরিমাণ হাইড্রোজেন থেকে 120 মেগাজুল এনার্জি উৎপাদিত হয়। তার মানে ডিজেল থেকে প্রায় 3 গুণ বেশি কর্মক্ষম ইঞ্জিন এটা। কিন্তু আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল ট্রান্সপোর্টেশন। এই ট্রান্সপোর্টেশন প্রসেস ফেল হওয়ার সবথেকে বড় উদাহরণ হচ্ছে 1937-এ হিডেনবার্গ ডিজাস্টার, যেখানে একটা হাইড্রোজেন ভরা এয়ারশিপ নিউ জার্সি শহরের উপর ব্লাস্ট হয় এবং চোখের পলকেই পুরো নিঃশেষ হয়ে যায়। আর এই দুর্ঘটনায় 35 জনের মৃত্যু ঘটে। এই ঘটনা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ফুয়েল পরিবহনের ভয়াবহতা। পরবর্তীতে এই সিদ্ধান্তে আসা হয় যে
হাইড্রোজেন ফুয়েল পরিবহন না করে রিফিউলিং স্টেশনেই এটাকে সূর্যালোকের মাধ্যমে তৈরি করা হবে এবং এটা সোলার প্যানেল দিয়ে করা হতো, যেটাও কম উৎপাদনকারী ছিল। কিন্তু বর্তমানে জাপানের একদল ইউনিভার্সিটি গবেষকরা এমন ইলেকট্রিক সেল তৈরি করতে সক্ষম হয়েছে যেটি ফটো ইলেকট্রোলাইসিসের মাধ্যমে হাইড্রোজেন উৎপন্ন করবে এবং এর মাধ্যমে ভবিষ্যতে আরও সহজেই মানুষ হাইড্রোজেন ফুয়েল কার চালনা করতে পারবে। এবং টয়োটার এই নতুন প্রযুক্তি বর্তমান মার্কেটে থাকা সকল ইলেকট্রিক যানবাহনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এটা একদম 100% নিশ্চিতভাবেই বলা যায়। টয়োটা এই হাইড্রোজেন ইঞ্জিন বাদেও তাদের স্বাভাবিক ইঞ্জিনকে আরও কর্মক্ষম করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাই হয়তো আমাদের নিকট ভবিষ্যতের চলাচলের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখে থাকেন আর এরকম আরও ভিডিও মিস না করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।